গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, একদিনে নিহত ৩। পারমাণবিক চুক্তিতে আগ্রহী ইরান, আলোচনার দুয়ার এখনও খোলা বলছে তেহরান। কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া। সর্বশেষ জানবেন, সংবিধানের বিতর্কিত সংশোধনী পাশ, পাকিস্তানের পার্লামেন্টে বাড়ছে সেনাপ্রধানের ক্ষমতা, উচ্চকক্ষে ভোটাভোটের পর স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজা উপত্যকায় নাজুক যুদ্ধবিরতি আবারও ভেঙে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রবিবার ভোরে ইসরায়েলি বাহিনীর পরিচালিত বিমান ও গোলাবর্ষণে কমপক্ষে ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে পুনরায় বিস্ফোরণের শব্দ শোনা গেলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলীয় সূত্র জানায়, গাজার উত্তরের বেইত লাহিয়া ও পূর্বাঞ্চলের সুজাইয়া এলাকায় লক্ষ্য করে হামলা চালানো হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরও কয়েকজনকে উদ্ধার কাজ চলছে বলে জানায় সিভিল ডিফেন্স টিম। নিহতদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জঙ্গি সংগঠনের হুমকি মোকাবেলার জন্যই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, গাজা থেকে ইসরায়েল সীমান্তের রকেট নিক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে হামাস ও স্থানীয় বাসিন্দারা এ অভিযোগ অস্বীকার করেছেন। গাজা স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েলি বাহিনী পুনরায় হামলা চালানোয় মানবিক সংকট আরও জটিল হচ্ছে। যুদ্ধবিরতির ফলে সাময়িক স্বস্তি পেয়েছিল মানুষ, কিন্তু নতুন হামলায় আতঙ্ক বাড়ছে, বিশেষ করে যেসব এলাকায় বহু পরিবার এখনও তাদের ভেঙে যাওয়া বাসাবাড়ি পুনর্গঠনের চেষ্টা করছিল। জয়েন্ট হিউম্যানিটেরিয়ান টাস্ক ফোর্সের কর্মকর্তারা জানান, গাজায় পুনর্গঠনের গতির সাথে মানবিক চাহিদার বিশাল ফারাক তৈরি হয়েছে। হামলা বন্ধ না হলে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হবে, মন্তব্য করেন এক আন্তর্জাতিক ত্রাণকর্মী। এদিকে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধবিরতি বলবৎ রাখা এবং রাজনৈতিক সমাধানের পথে অগ্রসর হতে উভয় পক্ষকে সংযত থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি বেসামরিক মানুষের জীবন সুরক্ষার দায়িত্ব যুদ্ধরত পক্ষগুলোর। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ হামলাকে স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন বলে উল্লেখ করেছে। তাদের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নিতে হবে, যাতে গাজায় চলমান মানবিক সংকট বন্ধ করা যায়। গাজার সাধারণ মানুষ আবারও অস্থির দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দা সামির হাবিব বলেন, যুদ্ধবিরতি ছিল আমাদের জন্য সামান্য স্বস্তি, কিন্তু আজ সকালেই আবার বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে গেল। আমরা জানি না এই দুর্ভাগ কবে শেষ হবে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত কয়েক দশক ধরে স্থায়ী। সাম্প্রতিক সংঘাতের পর একাধিকবার মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা ধারাবাহিকভাবে ভঙ্গ হচ্ছে। নতুন এই হামলার জেরে উত্তেজনা আবারও চরমে উঠেছে এবং শান্তি প্রক্রিয়া আরও অনিশ্চিত হয়ে পড়ছে। এরপর জানবেন, পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আবারও আলোচনায় এসেছে। এমন সময়ে ইরান জানিয়েছে, পারমাণবিক চুক্তি পুনরায় আলোচনায় বসতে তারা আগ্রহী এবং যে কোনো গঠনমূলক সংলাপের দুয়ার এখনও খোলা রয়েছে। তেহরানের এই অবস্থানকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কূটনৈতিক অস্থিরতার মাঝে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে। রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইরান কখনোই আলোচনার পথ বন্ধ করেনি। তিনি বলেন, পারমাণবিক ইস্যুতে একটি টেকসই ও সম্মানজনক চুক্তির পক্ষে তেহরান বরাবরই অবস্থান নিয়ে এসেছে। তার দাবি, আলোচনার টেবিলে ফিরে আসার জন্য প্রয়োজন ন্যায়সঙ্গত প্রস্তাব এবং উভয় পক্ষের পারস্পরিক সম্মান। সরকারি সূত্র জানায়, ইরান চায় চুক্তিটি হোক এমন একটি কাঠামোর ওপর ভিত্তি করে যেখানে থাকবে কোনো ধরনের চাপ বা একতরফা শর্ত আরোপের ঝুঁকি নেই। তাদের মতে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে যে সংলাপ তখনই সফল হতে পারে যখন প্রত্যেক পক্ষের স্বার্থ ও মর্যাদা সমানভাবে বিবেচনায় নেওয়া হয়। তেহরানের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, আলোচনায় আগ্রহ থাকলেও তারা জাতীয় স্বার্থের বিষয়ে কোনো ছাড় দেবে না। চুক্তি নিয়ে ইরানের এই অবস্থান দেশটির অভ্যন্তরেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক চাপ বাড়তে থাকায় তেহরান এখন আরও বাস্তববাদী অবস্থানে এসেছে। তবে সরকার বলছে, আলোচনার উদ্দেশ্য কোনো চাপের কাছে নতি স্বীকার নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার সেতুবন্ধন সৃষ্টি। তেহরান আরও জানিয়েছে, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় তারা এবার এমন একটি প্রক্রিয়া চায় যেখানে থাকবে আস্থা, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতা। ইরানি কর্মকর্তারা অভিযোগ করেন,
পূর্বের চুক্তি ভঙ্গের কারণে দেশটি অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছিল। তাই সম্ভাব্য নতুন চুক্তিতে তারা এমন নিশ্চয়তা চাইছে যা ভবিষ্যতে অনিশ্চয়তা বা একতরফা সিদ্ধান্তের সুযোগ কমিয়ে দেবে। অন্যদিকে আঞ্চলিক কূটনৈতিক মহলই তেহরানের এই বক্তব্য নতুন আলোচনার সম্ভাবনা উন্মোচন করেছে। আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ বিষয়টি সাবধানে পর্যবেক্ষণ করছে। অনেকে আশা করছেন ইরান যদি সত্যিই আলোচনায় আগ্রহী থাকে তবে এর ফলে পারমাণবিক উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। তবে সব শেষে তেহরান জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত কোনো একতরফা চাপের উপর নির্ভর করবে না। তারা বিশ্বাস করে টেকসই সমাধানের একমাত্র উপায় হল গঠনমূলক সংলাপ, যেখানে সব পক্ষ সমানভাবে কথা বলার সুযোগ পায়। তেহরানের ভাষায় সম্মানজনক প্রস্তাব নিয়ে যে কেউ এলে আলোচনা এখনও খোলা। এই ঘোষণার মাধ্যমে পারমাণবিক ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিল ইরান। এখন দেখার বিষয় এই আগ্রহ ভবিষ্যতে বাস্তব আলোচনায় রূপ নেয় কিনা। এরপর জানবেন ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ভোরে শহর জুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার ফলে বিভিন্ন এলাকায় ধোঁয়া, আগুন ও ধ্বংসস্তূপের দৃশ্য দেখা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিমান হামলাগুলোর একটি। কিয়েভ প্রশাসন জানায় ভোর ৪টার দিকে টানা কয়েক দফা হামলা শুরু হয়। বহু অঞ্চলে জরুরি সতর্কতা বেজে ওঠে। মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। আবাসিক ভবন, দোকানপাট, রাস্তার পাশে থাকা স্থাপনা সব জায়গায় ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে ওঠে। শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। জরুরি সেবাদানকারী টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের বের করে আনতে তাদের বেশ সময় লাগে। কিয়েভ সিটি কাউন্সিল জানিয়েছে আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলেন অনেকের অবস্থা গুরুতর। হামলায় ঠিক কত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য না দিলেও ইউক্রেনের বিমান প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায় বহু লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল। তারা জানিয়েছে বেশ কিছু ড্রোন আকাশে প্রতিহত করা সম্ভব হয়েছে, তবে অনেকগুলো আঘাত হানতে সক্ষম হয়। হামলার পর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। অনেকে তাদের ভাঙাচোরা বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন। স্থানীয় কিছু বিদ্যালয় ও অফিস সবই আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। কিয়েভের মেয়র এক বিবৃতিতে বলেন রাশিয়ার হামলায় কয়েকটি এলাকা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার কাজ অব্যাহত আছে। তিনি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রয়োজন না হলে বাইরে না বের হওয়ার অনুরোধ করেন। ইউক্রেনের কেন্দ্রীয় সরকার জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে তারা দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে। রাশিয়ার এই হামলায় কিয়েভের স্বাভাবিক জীবন আবারও থমকে গেছে। শহর জুড়ে ধ্বংসস্তূপ, ধোঁয়া আর অগ্নিকুণ্ড সব মিলিয়ে কঠিন বাস্তবতার চিত্র ফুটে উঠেছে। নাগরিকরা বলছেন প্রতিটি রাতে এখন তাদের জন্য আতঙ্কের, আর প্রতিটি সকাল শুরু হয় নতুন ক্ষয়ক্ষতির ছবি দেখে। এই বড় হামলার পর কিয়েভে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। শহর প্রশাসন জানিয়েছে উদ্ধার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সব জরুরি পরিষেবা সক্রিয় থাকবে। ভবনগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে কোথায় আরও ঝুঁকি থাকতে পারে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করছেন তারা। এরপর জানবেন ইসলামাবাদে তুমুল আলোচনা সমালোচনার মধ্যেই পাকিস্তানের পার্লামেন্টে সংবিধানের একটি নতুন ও বহুল আলোচিত সংশোধনী বিল পাশ হয়েছে। বিলটি পাশের মাধ্যমে দেশটির সেনা প্রধানের ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে। জাতীয় সংসদে পাশ হওয়ার পর বিলটি এখন পাঠানো হয়েছে উচ্চকক্ষ সিনেটে, যেখানে ভোটাভুটির পর চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রেসিডেন্টের স্বাক্ষরে যাবে। বুধবার সংসদ অধিবেশনে এই সংশোধনী বিলটি তোলা হয়। সরকার পক্ষের সদস্যরা বিলটিকে দ্রুত পাশের জন্য একত্রিত অবস্থান নেন। আলোচনার সময় বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা বিলে বিরোধিতা করলেও সংখ্যাগরিষ্ঠতার ব্যবধানে বিলটি সহজেই পাশ হয়ে যায়। অধিবেশন চলাকালে স্পিকার কয়েকবার সংসদকে শান্ত করার আহ্বান জানান, কারণ বিরোধীরা বিলটিকে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রচেষ্টা বলে অভিযোগ করেন।
সংশোধনীতে সেনাপ্রধানের দায়িত্ব, প্রশাসনিক ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার অধিকার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর বিধান রাখা হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সেনাপ্রধানের ভূমিকা আরও জোরালো হবে। পাশাপাশি প্রতিরক্ষা নীতির বাস্তবায়নেও সেনাবাহিনীকে স্বাধীনভাবে নির্দেশনা দেওয়ার ক্ষমতা সংযোজিত হয়েছে। সংসদ সদস্যের একাংশ দাবি করেছেন, এই সংশোধনী ভবিষ্যতে দেশের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোতে বড় পরিবর্তন আনবে। বিলটি সিনেটে উঠতে যাচ্ছে বৃহস্পতিবারের মধ্যেই। সেখানে গণসংখ্যার সমর্থন পাওয়া গেলে তা সরাসরি প্রেসিডেন্টের কার্যালয়ে পাঠানো হবে। প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এটি আইন হিসেবে কার্যকর হবে। প্রেসিডেন্ট ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, সংসদ 2 কক্ষে পাশ হলে তিনি বিলটি অনুমোদন দিতে প্রস্তুত। বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো বিলটির বিরোধিতা করে বলেছে, এটি পাকিস্তানের বেসামরিক প্রশাসন ও মিলিটারি বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে থাকা ক্ষমতার ভারসাম্য ভেঙে দেবে। সংসদ ভবনের বাইরে কয়েকটি সংগঠন বিক্ষোভ দেখায় এবং সংশোধনীর বিরুদ্ধে স্লোগান তোলে। তাদের অভিযোগ, এই বিলের মাধ্যমে সামরিক নেতৃত্ব দেশের নির্বাহী সিদ্ধান্তে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করতে পারবে, যা গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি। সরকার পক্ষ অবশ্য দাবি করেছে, জাতীয় নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত উত্তেজনা ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকা আরও কার্যকর করতে সংশোধনীটি প্রয়োজন। সরকারের বক্তব্য, এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষমতা বাড়ানোর আইন নয়, বরং দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার একটি পদক্ষেপ। পার্লামেন্টে বিল পাশ হওয়ার পর দেশ জুড়ে এ নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সংশোধনী কার্যকর হলে পাকিস্তানের প্রশাসনিক কাঠামোতে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যদিও সরকার তা অস্বীকার করে দাবি করছে, সবই সংবিধানের ভেতরে থেকে করা হয়েছে। এদিকে সাধারণ নাগরিকদের মধ্যেও এ নিয়ে দ্বিধা দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, নিরাপত্তা পরিবেশ বিবেচনায় পরিবর্তনটি প্রয়োজনীয়। আবার অনেকে বলছেন, এতে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হতে পারে। সিনেটে ভোটাভুটির পর এখন সবাই অপেক্ষায় আছে প্রেসিডেন্টের সিদ্ধান্তের জন্য। সংশোধনীতে স্বাক্ষর হলে পাকিস্তানের ক্ষমতা কাঠামোতে নতুন অধ্যায় যোগ হবে বলেই ধারণা করা হচ্ছে।